নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা। সকলে আশা করি ভালো শুভ আছেন। সন্ধ্যা। কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। নমস্কার ম্যাম, ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। যে আমরা আজকে মাইগ্রেন আর হাইপার টেনশন নিয়ে জানবো। ঠিক আছে, তার আগে আমরা প্রথমে মহাপ্রাণ ধ্বনি দিয়ে শুরু করে দিই। সকলে যে কোনো একটি সুখাসন চয়ন করে নিন। দুটি হাতকে নমস্কার মুদ্রায় রাখুন। ধীরে ধীরে শ্বাস নিন আর ধীরে ধীরে শ্বাসটাকে ছাড়ুন। তিনবার মহাপ্রাণ ধ্বনি উচ্চারণ করব। মনটাকে কণ্ঠের কাছে কেন্দ্রিত করুন। রাখুন, চোখের উপর রাখুন। ধীরে ধীরে হাত নিচে করে সকলে প্র্যাকটিস করছেন? কি মনে হচ্ছে যে হ্যাঁ, যেটা জানতাম তার থেকে কিছু এক্সট্রা কিছু জানতে পারছেন কি আপনারা? এতদিন যা শিখেছেন বা যা জেনেছেন আজকের এই থেরাপিউটিক কোর্সের থেকে আপনারা কিছু এক্সট্রা কিছু গেইন করতে পেরেছেন কি? অবশ্যই পেরেছি, অবশ্যই। জি ম্যাম, জানবো যে হ্যাঁ আমি কিছু একটু শেখা থেকে পারেছি। আচ্ছা, আলোচনা করার আগে প্রথমে আমরা একটু জাস্ট নর্মাল একটু আলোচনা করি যে আমরা জানি না যে হঠযোগ প্রদীপিকা আমরা এমনি যৌগিক টেস্ট অনুযায়ী আমাদের বডিতে মোট বা কতগুলো আর কি বলা হয় যে নাড়ি আছে আমাদের, কারো জানা আছে? ৳৭২,০০০। 72,000 নারী আছে। যেটা আর কি যৌগিক ভাষায় বলছে নারী, কিন্তু সায়েন্স সেটাকে বলছে হচ্ছে নার্ভ। অর্থাৎ নার্ভের সাথে সেখানে নারীর তুলনা করা হয়েছে। এরকম যদি আমরা সায়েন্সে আর কি নার্ভের সিস্টেমটাকে যদি দেখি, দুটো ভাগে ভাগ করছে। একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে যদি দেখি যে আবার দুটো ভাগে রয়েছে, তার আবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম একটা হচ্ছে ব্রেন আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড। যেটা এর আগে আমরা স্পাইনাল ভার্টিব্রাল পড়তে বলেছিলাম যে আমাদের 31 জোড়া আর কি স্পাইনাল নার্ভ আছে। সেরকম আর কি আমাদের ব্রেনে হচ্ছে ক্রেনিয়াল নার্ভ আছে 12 জোড়া হচ্ছে ক্রেনিয়াল নার্ভ আছে। আর আমরা যদি দেখি যৌগিক অনুসারে সেরকম পুরো বডিতেই তারা বলে দিয়েছে যে 72,000 নারীর আছে। কিন্তু আমাদের সায়েন্স কি করেছে, তার পার্টিকুলার ব্রেন আর হচ্ছে স্পাইনাল কর্ডকে একটা আইডেন্টিফাই করে দিয়েছে যে ক্রেনিয়াল নার্ভ হচ্ছে 12 জোড়া আছে আর স্পাইনাল নার্ভ হচ্ছে 31 জোড়া আছে। সেই রকমই যৌগিক টেক্সটেও কিছু টেক্সটে আছে যারা মানে 72,000 নারীর মধ্যে আবার পার্টিকুলার কিছু অংশ হচ্ছে মেনশন করে দিয়েছে। যেমন শিব সংহিতায় আছে, তারপরে যোগ বশিষ্ঠ বলে একটা গ্রন্থ আছে, তাতে যেমন 14টা নারী আর কি 72,000 তাতে বলছে। যেমন শিব সংহিতায় বলেছে যে 3 কোটির মতো নারী আছে, সেখান থেকে 14টা নারী আর কি মেন বলেছে। এরকম অন্যান্য গ্রন্থে এরকম মেন বলতে যে 10টা নারী আছে। যদি আমরা সায়েন্সের দেখি, যদি ক্রেনিয়াল নার্ভের দেখি,
ধরুন যেমন হচ্ছে এরকম করে না, বা মোটামুটি প্রায় 12 জোড়া যে নার্ভ গুলো রয়েছে, সেই 12 জোড়া নার্ভের আবার নামও আছে কিন্তু। হ্যাঁ, 12 জোড়া নার্ভের নাম আছে। সেইভাবে সেই রকম আমাদের যদি যৌগিক টেস্টে দেখি, যেরকম 10টা বা 14টা নারী, যেমন হচ্ছে যোগ চূড়ামণি বলে একটা উপনিষদ আছে, সেখানে না পার্টিকুলার বলে দিয়েছে যে 10টা নারী হচ্ছে মেন। তার মধ্যে যেমন আমরা 3টে তো সবাই জানি, ইরা, পিংলা, সুষুম্না। ইরাটা কোন দিকটা আইডেন্টিফাই করছে না, আমাদের পুরো লেফট সাইডটাকে আইডেন্টিফাই করছে। পিংলা পুরো হচ্ছে রাইট সাইডটাকে আইডেন্টিফাই করছে, আর সুষুম্না কি হচ্ছে মিডিলটাকে বোঝাচ্ছে। তাহলে ইরা, পিংলা, সুষুম্না, এটা হলো 3টে। তারপর হচ্ছে গান্ধারী, হস্তজিহ্বা। গান্ধারী বলতে কিনা যে কোথায় আছে না, আমাদের বাম চোখে আছে, যেটা যৌগিক ভাষায় বলছে যে গান্ধারী একটা নারীর নাম বলছে, সেটা হচ্ছে কোথায় আছে না, চোখে আছে। একটা হস্তজিহ্বা যেটা হচ্ছে ডান চোখে আছে। তাহলে গান্ধারী আছে হচ্ছে বাম চোখে, আর হস্তজিহ্বা আছে হচ্ছে ডান চোখে। তারপর হচ্ছে পুষা আর হচ্ছে যশস্বিনী। পুষা যেটা আছে সেটাকে বলছে ডান কানে আছে পুষা, আর হচ্ছে যশস্বিনী হচ্ছে বাম কানে আছে। তারপর হচ্ছে আলম্বুসা যেটা হচ্ছে মুখে আছে। তারপরে কুহু আর শঙ্খিনী। কুহু যেটা আছে সেটা হচ্ছে জননেন্দ্রিয়ে, আর হচ্ছে শঙ্খিনী হচ্ছে মূল স্থানে, যেটা হচ্ছে পারিচিত্র, এইখানে আছে। এই মোট 10টা আর কি নারীকে আইডেন্টিফাই করে দিয়েছে। 72,000 নারীর থেকেও 10টা নারী আইডেন্টিফাই করেছে। তার থেকে আবার আরো মেন 3টে যেটা বলছে, ইরা, পিংলা, সুষুম্না। এই এই যে আমাদের নার্ভ গুলো, এই নার্ভ গুলো দিয়েই হচ্ছে আমাদের সমস্ত হচ্ছে আমরা আইডেন্টিফাই করতে পারি। সেন্সেশন নিই, ব্রেনে যাচ্ছে, ব্রেন থেকে আবার হচ্ছে পাঠাচ্ছে সেন্সেশনকে কি করতে হবে না করতে হবে, এইভাবে চলছে আমাদের যৌগিক থেরাপি। যদি আমরা দেখি, কথা শুনতে কেন জানি পারছি না, একবার বেরিয়ে গিয়ে আবার জয়েন করে দেখুন। আমরা শুনতে পাচ্ছি। ম্যামের কথা সম্পূর্ণ ক্লিয়ার আছে। সায়রা বানু আপু, আপনি যিনি আছেন, আপনি এখান থেকে একবার লিভ নিয়ে দেন হচ্ছে যে আপনি দেখেন প্রবেশ করে। জি ম্যাম, আপনি শুরু করতে পারেন। যদি আমরা এইভাবে দেখি, যদি আমরা থেরাপিউটিক অনুযায়ী যদি দেখি আমাদের কোন নার্ভের উপর বেশি আমরা কাজ করে থাকি, সেটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম হচ্ছে দুটো ভাগে ভাগ হয়, একটা হচ্ছে সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক। আমরা মেন আর কি সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভের উপরেই বেশি কাজ করে থাকি। তাহলে সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভ তাহলে কি হচ্ছে, সিম্প্যাথেটিক হচ্ছে যে কোনো কাজকে অনেক অ্যাক্টিভ করে দেয়, খুব তাড়াতাড়ি করে, আর প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে কম হয়ে যায়। তাহলে সিম্প্যাথেটিকে হচ্ছে হাই হয়ে যাচ্ছে, প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে লো করছে। এই দুটোকে ব্যালেন্স করাই হচ্ছে আমাদের কাজ। এই যে আনুলম বিলম করি বা সূর্যভেদী, চন্দ্রভেদী করি, এইখানে যে যখন চন্দ্রভেদী করানো হয়, যে বাম নস্ট্রিল দিয়ে শ্বাস নিচ্ছি, ডান দিয়ে ছাড়ছি, তার মানে কি করছে, আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভকে আমরা আরো অনেক স্লো করে নিচ্ছি। আর যখন আমরা হচ্ছে ডান দিক থেকে নিচ্ছি, তখন হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভটাকে অনেক হাই করে দিচ্ছি। বলে যাদের ব্লাড প্রেশার লো আছে তাদের বলি যে আমরা চন্দ্রভেদী প্রাণায়াম করতে। কারণ কি, আমাদের হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভটাকে আমরা যখন অ্যাক্টিভ করে দেবো, তাহলে তখন সবকিছু হার্ট রেট বাড়তে থাকবে, ব্লাড প্রেশার হাই হতে থাকবে। এই যে দুটো ব্যালেন্স, এই ব্যালেন্সটাই হচ্ছে আমরা করে থাকি থেরাপিউটিকের ক্ষেত্রে। ঠিক এইভাবেই যদি দেখি আমরা মাইগ্রেনের মানে মাথা হেডেক যদি আমরা বলি যে আমাদের কত ধরনের, অনেক ধরনের, দেখুন মাথা যেটা ধরা বা মাথা ব্যথা যদি বলি, সেটা সাধারণত অনেক ধরনের হয়ে থাকে। আমার ক্ষেত্রে এক এক রকম সিমটম থাকে, আর একজনকার ক্ষেত্রে, সবাইকার ক্ষেত্রে কিন্তু এক এক মানে সেম না মাথা ব্যথার কারণ। কিন্তু সেই হিসাবে দেখতে গেলে এটি মেন কাজই করতে হচ্ছে এই সিম্প্যাথেটিক আর হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক, অর্থাৎ অটোনমিক নার্ভাস সিস্টেমের উপরই মেন হচ্ছে কাজ হচ্ছে। এই অটোনমিক নার্ভাস সিস্টেমের কাজই হলো যে আমাদের যে শারীরবৃত্তীয় কাজগুলো, যেগুলো হচ্ছে আমাদের হাতের আমরা করতে পারবো না, ওর দ্বারাই হচ্ছে আমাদের সেগুলোকে নিয়ন্ত্রণ করছে। আমাদের শারীরবৃত্তীয় যে ইন্টারনাল যে কাজগুলো রয়েছে, হয়তো প্রেশার হাই হয়ে যাওয়া, খাবার টেপেতে সঠিকভাবে হজম করানো, এই কাজগুলো কিন্তু এই অটোনমিক নার্ভাস সিস্টেমের মাধ্যমেই হচ্ছে। তাহলে এই যে কাজ আমরা যখন করছি, তখন আমাদের কাজই হচ্ছে, তাহলে এই নার্ভ যদি আমাদের হচ্ছে সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভ যদি ঠিকঠাক ভাবে কাজ করে, তাহলে আমাদের এই সমস্যাগুলো আসবে।
তাহলে যদি মাথা ব্যথার ক্ষেত্রে দেখি যে একজনকার ক্ষেত্রে মাথা ব্যথা এক রকম, কিন্তু যৌগিক থেরাপি হিসাবে তো আমরা সব ধরনের ট্রিটমেন্ট করতে পারবো না। তা যেগুলো আমরা করে থাকি সাধারণত চেষ্টা করে থাকি যে মাইগ্রেন আর হচ্ছে যেটা আর কি টেনশন হেডেক বলা যায়, এই দুটোকে আমরা ম্যানেজ করতে পারি। এটাও বলতে পারবো না যে হ্যাঁ এটা আপনার মাইগ্রেন হয়েছে এইটা আপনি করলেই পুরোপুরি ঠিক হয়ে যাবে, সেটাও কিন্তু সম্ভব নয়। আমরা এটাকে ম্যানেজ করার চেষ্টা করতে পারি যদি আমরা এই লাইফস্টাইলের মধ্যে দিয়ে যাই। তাহলে যেই মাইগ্রেনটা মাসে 2 বার হচ্ছিল বা কারো দিন 3 বার মানে হতেই থাকে, সেইটা আমরা আস্তে আস্তে করে ধীরে ধীরে কমিয়ে আনার চেষ্টা করতে পারি। এই নয় যে পুরোপুরি একদম নির্মূল করে দিতে পারি। এইটা আমাদের সবার প্রথমে মাথায় রাখতে হবে যে যোগ মানেই যে আমি করছি মানে পুরো সবকিছু ঠিক করে ফেলবো, একদম নির্মূল করে ফেলবো, সেটা কিন্তু কোনোদিনই সম্ভব না। এটা হচ্ছে মানুষের মধ্যে একটা ভুল ধারণা যে যোগ মানে হচ্ছে আমরা সবকিছু ট্রিটমেন্ট পুরো ঠিক করে ফেলবো। এটা মানুষের হচ্ছে সব থেকে ভুল ধারণা। এই ভুল ধারণাটা মানুষের মন থেকে হচ্ছে সরাতে হবে যে আমরা যোগ করি মানেই হচ্ছে আমরা কোনো অন্য কিছু সমস্যা হলে মেডিসিন নেব না, এই ধারণাটা মানে দূরে সরাতে হবে। এরকম টেনশনের আর কি এই মাথা ব্যথার কারণ কি, সাধারণত আমরা এই 2 ধরনের মাথা ব্যথার জন্য আর কি ট্রিটমেন্ট করে থাকি, যেটা হচ্ছে মাইগ্রেন আর হচ্ছে টেনশন হেডেক যেটা বলা হয়। কারণ হচ্ছে এর মাইগ্রেন হলো এক ধরনের মাথা ব্যথা, যেটা হচ্ছে কি হয় এই মাইগ্রেন যখন শুরু হয় কোনো সময় কেবল একদিকে মানে শুধু সামনেরটা অংশটা অনুভূত হয়, মানে শুধু ধরুন এই মাথার এই দিকটা শুধু সামনের অংশটা হয়তো অনুভূত হচ্ছে, এর সাথে সাথে বমি হবে, প্লাস কারো আবার পুরো মাথাটাই মানে পেন হতে শুরু করে, তার সাথে সাথে বমি হয়। তারপরে কোনো হচ্ছে আলোর যে সংবেদন মানে কোনো লাইট সহ্য হবে না, কোনো আওয়াজ সহ্য হবে না, এই জিনিসগুলো হচ্ছে বুঝতে হবে। এই যদি মানে লক্ষণগুলো থাকে তাহলে আমরা বলতে পারি যে এটা একটা হচ্ছে মাইগ্রেনের সমস্যা হচ্ছে। তাহলে এর মেন হচ্ছে কারণ কি যদি আমরা দেখি যে পার্টিকুলার যে এই কারণেই হচ্ছে এরকম নেই, এই কারণেই হতে পারে এরকম কোনো কিছু নেই। কারো হচ্ছে জেনেটিক একটা সমস্যা থাকে যে বাবা মায়ের আছে, তাই সূত্রে হচ্ছে তার বাচ্চারও হচ্ছে। তারপরে হচ্ছে হরমোনাল ইমব্যালেন্সের জন্য হতে পারে। তারপরে ঘুমের ব্যাঘাত, যদি ঘুম সঠিক পরিমাণে না হয় তার জন্য হেডেক হয়। আমরা হচ্ছে ঠিকঠাক করে যদি আমরা নিয়মিত এবং সুষম খাদ্য যদি খাবার না খাই, জল যদি ঠিকঠাক করে না খায়, তখনও এই সমস্যাগুলো আমাদের হয়ে থাকে। এই কারণেই হচ্ছে মাইগ্রেনের সমস্যাটা হয়। আর যদি আমরা দেখি যে টেনশনের ব্যথা কি হয় না, কারো সময় হচ্ছে একদিকেও হতে পারে মাথা ব্যথা, আবার এটা দুদিকেও হতে পারে টেনশনের মাথা ব্যথা। এর মেন কারণ যদি আমরা দেখতে পাই যে দীর্ঘ সময় আর কি আমাদের মাথার আশেপাশে যে পেশিগুলো রয়েছে সেই পেশিগুলো বেশি যদি সংকোচন হয়ে যায় বা তখন এই ব্যথাটা হয়। তখন কি হয় আমাদের কিছুই ভালো লাগে না, মানে পুরো নিস্তেজ মনে হয় নিজেকে, মানে কন্টিনিউয়াস ব্যথা হয়েই যাচ্ছে, মানে আপনি অন্য কিছু করতে পারছেন কিন্তু তাও একটা মনে হচ্ছে যে একটা আনকমফোর্টেবল ফিল হয়। এইটা আর কি এই ধরনের মাথা ব্যথা। তার সাথে সাথে এই মানে টেনশনের মাথা ব্যথা কি অনেক সময় ঘাড় এই জায়গাগুলো ব্যথা হয়, মানে পুরো লোয়ার মানে সার্ভাইকালের এই জায়গাগুলো পুরো ব্যথা হয় টেনশনের জন্য। এইটা বলা হচ্ছে টেনশন হেডেক। মেন হচ্ছে কারণ হচ্ছে মানসিক চাপ আর পেশির টান, তারপরে হচ্ছে ধরুন ক্লান্তি, ঠিকঠাক করে হচ্ছে ঘুম না হওয়া পর্যাপ্ত পরিমাণে, তার কারণে এই হয়ে থাকে। আর হচ্ছে কাজের প্রেশার, যেটা মানসিক চাপের যে হচ্ছে মেন কারণ এই টেনশন হেডেক। মানসিক চাপ আর হচ্ছে মানসিক চাপ হওয়া মানেই হচ্ছে আমাদের ঘুম ঠিকঠাক হচ্ছে না, তার কারণেই হচ্ছে আমাদের এই টেনশন হেডেক বলতে পারি যে আমাদের এই কারণে হচ্ছে। তাহলে মাইগ্রেন হচ্ছে একদিকেও হতে পারে, পুরো মাথাটাতেও হতে পারে, আর হচ্ছে টেনশন হেডেকও একদিকেও হয়, আর কারো কোনো সময় শুধু দু সাইডে ব্যথা হয়। আর হচ্ছে পুরো পিঠের এই সাইডটা, মানে ধরুন এই সার্ভাইকালের এই জায়গাটা, এই টেনশনের ব্যথার ক্ষেত্রে এই জিনিসটা হয়। তাহলে এর ক্ষেত্রে আমরা কি আর কি ট্রিটমেন্ট করতে পারি? দেখুন, টেনশন হলে তো আমাদের কোনো আওয়াজও সহ্য হবে না, কিচ্ছু সহ্য হবে না। তখন আমাদের একটা কাজ করতে পারি যে আমরা যার হয়তো এরকম প্রায় হয় 2 দিন ছাড়া হয়, 1 সপ্তাহ ছাড়া হয়, তখন আমরা কি করতে পারি,
নাকি হচ্ছে জল নীতি, সূত্র নীতি। এই হচ্ছে জল ক্রিয়া, ক্রিয়ার মধ্যে আমরা জল নীতি বা সূত্র নীতি এইটা হচ্ছে মেন করানো হয়ে থাকে। এছাড়া আমরা কি করাবো, যেগুলো হচ্ছে প্রাণায়ামের মধ্যে, তখন ভস্ত্রিকা বা ধরুন ওই জিনিসগুলো তো একদমই করানো যাবে না, শুধু অনুলোম বিলোম আর ভ্রামরি, আর এই শুধু এই প্রাণায়ামই করাবো, আর কিচ্ছু করাবো না। এর থেকে এরকম ট্রিটমেন্ট এই নয় যে আমরা অনেক কিছু করাবো ঠিক হয়ে যাবে, এরকম কিছু নেই। মেন হচ্ছে আমি ক্রিয়া করাবো, অর্থাৎ জল নীতি সূত্র নীতির মধ্যে করাবো, আর হচ্ছে প্রাণায়াম করাবো, যেটা হচ্ছে নাড়ি সুদ্রি প্রাণায়াম আর হচ্ছে ভ্রামরি প্রাণায়াম। এইগুলো দিয়ে একটু টাইম বেশি ধরে করতে হবে। সেই করতে করতে ধীরে ধীরে আমরা এর প্রভাবটাকে আর কি কমিয়ে আনতে পারবো। এটা হলো টেনশনের জন্য। আমরা কিন্তু অন্য কিছু ভিগোরাস এক্সারসাইজ করাবো না। হ্যাঁ, আর যদি মাথা ব্যথা না থাকে তাহলে আমরা হচ্ছে ইন জেনারেল নর্মাল যে ওর বডি যদি পারে সমস্ত কিছু আসন করতে, সে তখন করতে পারে। কিন্তু পার্টিকুলার ধরুন হেডেক হয়ে আছে, তখন কিন্তু আমরা অন্য কিছু ট্রিটমেন্ট, অন্য কিছু আসন করাবো না বা সূর্য নমস্কার করাবো না, অন্য কিছু করাবো না, কারণ সেগুলো তার নিতে পারবে না, ইচ্ছাও করবে না। যে মাথা ব্যথা হয়েছে, মাথা নিচের দিকে করবো আরো মাথা ব্যথা ভারী হয়ে যাবে, পিছনে করবো আরো ভারী লাগবে। সেই জন্য প্রথম কাজ হচ্ছে শতকরণ করানো, অর্থাৎ জল নীতি, আর তারপরে হচ্ছে আমাদের প্রাণায়াম করিয়ে আর হচ্ছে মেডিটেশন করানো, যাতে হচ্ছে এটা টেনশনটা কমে যায়। তার সঙ্গে সঙ্গে তাহলে মাথার হেডেকটা অনেকটা কমে যাবে, আর তারপরে একদম পর্যাপ্ত পরিমাণে ঘুম, তাহলেই এটা হতে পারে। আর ধরুন কারো আছে এরকম মাইগ্রেন আছে, তারা যদি এরকম জল নীতি তো অনেক সময় অনেকে করতে পারে না, তাদের জন্য একটা টিপস, যে অনেক সময় আগেকার দিনের দাদুরা কি করতো না, স্নান করার আগে দেখবেন একটু সর্ষের তেল দিয়ে এরকম ভাবে নাকে নিয়ে টেনে নিত, এইভাবে যা টেনে নিত সর্ষের তেলটা। এইটা কিন্তু খুব ভালো, যাদের আর কি মাইগ্রেনের সমস্যা, তো তারা যদি রোদে মানে যখনই স্নান করতে যাচ্ছে তার আগে যদি এইভাবে সর্ষের তেলটা নাকে নিয়ে যদি টেনে নিতে পারে, তাহলে আর মাথা ব্যথা আসবে না। মাইগ্রেন ওই যে দুদিন ছাড়াই যে ব্যথাটা, এই ব্যথাটা আস্তে আস্তে কমে যাবে, কিন্তু এটা রেগুলার বেসিসে করতে হবে, তাহলেই এটা হবে এই মাইগ্রেনের যে সমস্যাটা আছে। তাহলে আমরা জানলাম যে এর জন্য আমরা কি করব, যে নাড়ি সুদ্রি প্রাণায়াম করব, ভ্রামরি করব, আর হচ্ছে মেডিটেশন, যোগ নিদ্রা মেডিটেশন করব, বা যে কোনো ধরনের মেডিটেশন আমরা করতে পারি যেখানে আমার পুরো বডি হচ্ছে রিল্যাক্স আসবে। রিল্যাক্সেশন যে সমস্ত পস্টারগুলো রয়েছে সেগুলো আমরা করতে পারি, তার সাথে সাথে মেডিটেশন। এরপরে যদি আমরা দেখি যে হাইপার টেনশনটা কি হচ্ছে না, উচ্চ রক্তচাপ। আমরা জানি যে নর্মাল যে মানুষের আজকে রক্তের চাপ, সেটা হচ্ছে সিস্টোলিক হচ্ছে 120 আর ডায়াস্টোলিক হচ্ছে 80 অর্থাৎ 80। এই সাধারণ যে চাপ মানে আমাদের ব্লাড প্রেশার, ধমনীর গাঁটের মধ্যে যে চাপটা থাকে, সেটা যখন তার স্বাভাবিকের থেকে অনেকটা হাই হয়ে যাচ্ছে, অর্থাৎ 140, যদি বলা যায় যে 100 সিস্টোলিক হচ্ছে 140 আর ডায়াস্টোল হচ্ছে 90, এরকম হয়ে যায়, তখন আমরা তাকে বলি যে হাইপার টেনশন। এর মেন হচ্ছে কারণ যদি আমরা দেখি যে প্রাথমিক এর কি কারণ, তাহলে সাধারণত ভাবে বলা যেতে পারে যে একটা তো জেনেটিক সমস্যা রয়েছে, তার হচ্ছে লাইফস্টাইল ঠিক না, তারপর হচ্ছে বেশি লবণযুক্ত খাবার খাওয়া, হ্যাঁ, শারীরিক অ্যাক্টিভিটি না করার, এই কারণে সাধারণত হয়ে থাকে। আর যদি আমরা সেকেন্ডারি দেখি হাইপার টেনশনের ক্ষেত্রে, তখন কি হতে পারে না, দীর্ঘস্থায়ী যদি কোনো হচ্ছে কিডনির সমস্যা থাকে বা থাইরয়েডের সমস্যা থাকে, অ্যাড্রিনালিন গ্রন্থির যদি কোনো সমস্যা থাকে, তার কারণে হচ্ছে হাইপার টেনশন হয়ে থাকে। আর হাইপার টেনশন হয়ে যাওয়া মানে কি হচ্ছে, তাহলে আমাদের প্রেশার অনেক হাই হয়ে যাচ্ছে না, তখন আমাকে কি করতে হবে, তাহলে প্যারাসিম্প্যাথেটিক নার্ভকে হচ্ছে আমাকে তখন অ্যাক্টিভেট করতে হবে। তাহলে প্যারাসিম্প্যাথেটিক নার্ভকে যখন আমরা অ্যাক্টিভেট করব, তখন আমাদের একটাই কাজ কি, চন্দ্রভেদী প্রাণায়ামকে বেশি করে করানো। তারপরে যদি ওনার বডি মনে হয় যে হ্যাঁ পারছে, তাহলে আমি অনুলোম বিলোমটা দেবো, তারপরে ভ্রামরি। আর অন্য কোনো আমি ভিগোরাস এক্সারসাইজ করাবো না, যেগুলো হচ্ছে নর্মাল শুয়ে রিল্যাক্সেশন যে পস্টারগুলো রয়েছে, আমরা সেই আসনগুলো ধীরে ধীরে করাবো। আর যেমন সুখাসন, পদ্মাসন, এই আসনগুলো তো বসে আমরা করতে করাবো, গোমুখ আসন, এই জিনিসগুলো যেই আসনে আর কি
আমার প্রেশার অনেক হাই হয়ে যাবে না, সেই রকম ধরনের অ্যাক্টিভিটি আমরা তাকে করাবো। যেমন আমরা শুয়ে কি করতে পারি, এক পদ স্থলবাসনটা করতে পারি, যেটা জাস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপ হবে, হয়ে জাস্ট ব্রিদিং নর্মাল থাকবে, 20 সেকেন্ড হোল্ড করাবো। এইগুলো সেতুবন্ধ আসনটাও আমরা করাবো, 20 সেকেন্ড হোল্ড করাবো। আবার পবন মুক্ত আসন, এগুলো আমরা তার বডির কন্ডিশন দেখে আমরা করাবো। কিন্তু ইন জেনারেল যদি আমি দেখি যে হাইপার টেনশন হলে কি করাবো, তাহলে আমি বলবো যে কোনো অ্যাক্টিভিটি আমরা করাবো না ভিগোরাস টাইপে, তাহলে শুধু প্রাণায়াম করাবো, আর যেগুলো সুখাসন যেগুলো আছে বা ধ্যানাসন সেগুলো করাবো, আর মেডিটেশন করাবো, এছাড়া কিছুই করাবো না। কিন্তু আমরা যখন পেশেন্টকে দেখবো তখন কিন্তু তাদের এই সমস্যা থাকবে, সমস্যার সাথে সাথে আমাকে অন্য ধরনের যদি অ্যাক্টিভিটি আমি করতে যাই, দাঁড়িয়ে আমরা তাড়াসন, ট্রি পোস্টার, এই জিনিসগুলো আমরা করাবো। স্ট্যান্ডিং পোস্টার যেগুলো আছে, যেগুলোতে প্রেশার হাই হবে না, সেই আসনগুলো আমরা করাবো। সিটিং পোস্টারে করাবো, যেগুলো ওরা করতে পারবে সেই অনুযায়ী আমরা তাদেরকে তার বডির কন্ডিশন অনুযায়ী আমরা করাবো এইভাবে। আর মেন আমাকে মাথায় রাখতে হবে যে আমার কাজই হচ্ছে টেনশন, মানে হেডেক হোক বা হাইপার টেনশন যাই হোক না কেন, আমার মেন কাজই হচ্ছে কি করা না, প্যারাসিম্প্যাথেটিককে মানে অ্যাক্টিভ করা। অর্থাৎ প্যারাসিম্প্যাথেটিককে অ্যাক্টিভ করবো, তাহলে হচ্ছে অটোমেটিক্যালি তাহলে আমার যে হাই হয়েছিল সেটা ধীরে 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 কমে যাবে। যদি সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে আমরা দেখি কিরকম কাজ করে, যেমন হচ্ছে সিম্প্যাথেটিকের ক্ষেত্রে কি হার্ট রেট অনেক হাই হয়ে যায়, আর প্যারাসিম্প্যাথেটিকের কাজ কি হার্ট রেটটাকে অনেক কমিয়ে নিয়ে আসা। সেরকম হচ্ছে সিম্প্যাথেটিকের ক্ষেত্রে সিম্প্যাথেটিক আবার কি করে না, আমাদের ব্রিদিংকে অনেক ফাস্ট করে দেয়। প্যারাসিম্প্যাথেটিকের কাজ হচ্ছে তাকে হচ্ছে স্লো করা। যেমন হচ্ছে জিআই যে ট্র্যাক রয়েছে, এটা হচ্ছে সিম্প্যাথেটিকের ক্ষেত্রে কিন্তু আবার স্লো হয়ে যায়, আর প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে কি হয়, এটা হাই হয়ে যায়, একটু ফাস্ট হয়ে যায়। তারপরে হচ্ছে হরমোন যে সিক্রেশন হয় না, সিম্প্যাথেটিকের ক্ষেত্রে সেটা আবার কমে যায়, আর প্যারাসিম্প্যাথেটিকের ক্ষেত্রে সেটা হচ্ছে হাই হয়ে যায়। এইভাবে হচ্ছে সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিকটা কাজ করে। আর এই সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিককে ব্যালেন্স করেই আমরা সমস্ত ধরনের ট্রিটমেন্ট করে থাকি, বিশেষত যে হাইপার টেনশন, হাই বিপি এই জিনিসগুলো থাকে, এই জিনিসগুলো আমরা ট্রিটমেন্ট করে থাকি। বুঝছেন? এবারে তাহলে আমাকে মেন মাথায় রাখতে হবে যে আমার কারো যদি হাই বিপি থাকে বা হাইপার টেনশন থাকে, আমি কোনো ধরনের সিম্প্যাথেটিক নার্ভ অ্যাক্টিভেট হয় সেই ধরনের অ্যাক্টিভিটি করাবো না, আমরা শুধু একমাত্র প্যারাসিম্প্যাথেটিক নার্ভকে অ্যাক্টিভেট করাবো, যাতে তার যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটাকে আমরা ধীরে 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 কমিয়ে আনতে পারি। এইখানে মোটামুটি কমপ্লিট প্রায় হয়ে গেছে আজকের এই হাইপার টেনশন এবং ধন্যবাদ ম্যামকে। ম্যাম অনেক সুন্দর মতো আমাদেরকে ব্যাখ্যা করেছেন পুরো বিষয়টুকু, যে হাইপার টেনশন এবং হচ্ছে যে আমাদের যে মাইগ্রেন বা টেনশন টাইপ অফ হেডেকের কথা ম্যাম যেটা বললেন, আসলে একটা তো কার্ডিওভাস্কুলার সিস্টেমের ডিসঅর্ডার, এটা সকলেই আমরা জানি, যেটা থেকে কিনা স্ট্রোক, এমআই কিংবা রেনাল ফেলোরের মতো খুবই জঘন্যতম যে বিষয়গুলো আসলে বলা যায় ঘটে, আমাদের প্রতিনিয়ত ঘটনা, এই ঘটনাগুলো ঘটে। তো সেক্ষেত্রে ম্যাম যেটা বললো, আমাদের যে সিম্প্যাথেটিক নার্ভের যে ওভার অ্যাক্টিভিটি সেটা কমাতে হবে, এবং সেটা কমানোর জন্য আসলে থেরাপিউটিক যোগার বিকল্প কিছু নেই। তার সাথে মাইগ্রেন নিয়ে যে কথাটা বললো, আমরা প্রতিনিয়ত যেভাবে স্ট্রেস নিয়ে থাকি আমাদের লাইফস্টাইলের ক্ষেত্রে, তো সেই স্ট্রেস থেকেও এই মাইগ্রেনের আসলে সূত্রপাত কোথা থেকে হচ্ছে সে ব্যাপারেও খুব একটা জানা নেই, এটা ইডিওপ্যাথিক একটা কজ হয়ে যায়। তো সেক্ষেত্রে কি কি করতে হবে ম্যাম সুন্দর মতো আমাদের ব্যাখ্যা দিয়েছেন। তো এবার আমি প্রশ্নোত্তর পর্বে চলে যাব। সকলকে প্রশ্নোত্তর পর্বতে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট করব, সংক্ষিপ্তভাবে আপনারা প্রশ্ন করবেন যেন সকলে প্রশ্ন করার সুযোগ পায়, এবং আপনারা যারা প্রশ্ন করতে চান আপনারা হ্যান্ড রাইজ করবেন। হ্যান্ড রাইজের যে অপশনটা আছে সেটা ক্লিক করলে তারপরে আমি সিরিয়ালে যারা আগে বলছেন তাদেরকে আমি বলার সুযোগ দেব। তো প্রথমে আমি দেখতে পাচ্ছি যে ইয়োগেলা এলা আপু, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন ম্যামকে। নমস্কার ম্যাম, হোপফুলি আপনি খুব ভালো আছেন। ম্যাম, একটা বিষয় হচ্ছে কি, এই যে আমাদের মাইগ্রেনের যে ব্যাপারটা, আমার একজন প্র্যাকটিশনার আছেন যিনি যার হচ্ছে অনেক রকম স্ট্রেসে তিনি থাকেন।
হ্যাঁ, তো তার এরকম একটা হয় যে তার মাথা ঘোরায়, তার মাথা ব্যথা করে, ব্যাপারটা এরকম না, তার মাথা ঘোরায়। এবং এটা ম্যাক্সিমাম সময় দেখা যায় সে সারাদিন অফিস করে আসে, সন্ধ্যার সময় যখন আমরা ক্লাস করি ওই সময়টাই ম্যাক্সিমাম সময় হয় যে মাথা ঘুরছে। তো সে ওই যে বললাম নানান রকম স্ট্রেস, নানান রকম ব্যাপারের মধ্যে থাকে। এবার এই মাথা ঘোরা ব্যাপারটার জন্য আমার আসলে তাকে কি করানো উচিত এবং করানো উচিত না, আমি কি বাসটিকা তাহলে স্কিপ করবো তার ক্ষেত্রে? মাথা ঘোরালে তো তখন কিছুই করাতে পারবো না, কারণ আপনি যখনই এক্সারসাইজ করাতে যাবেন আবার মাথা ঘুরবে। তাহলে মাথা ঘোরার কারণটা কি শুধুমাত্র টেনশনের জন্য হচ্ছে নাকি অন্য কিছু কারণ আছে? মানে মেন হচ্ছে মাথা ঘুরতে কি শুধু মাইগ্রেনের কারণে তো মাথা সেইভাবে ঘোরে না, শুধু জাস্ট পেনই হয় যেটা আমরা লাইট কোনো কিছু সহ্য করতে পারি না। কিন্তু যেটা আর একটা সমস্যা, যেটা ভার্টিকুলার সমস্যা থাকে যেটা বলা হয়, তার কারণে এরকম মাথা ঘোরে, মানে দাঁড়ালেই একদম দাঁড়াতেই পারে না এরকম আর কি সমস্যা। তার জন্য ট্রিটমেন্ট আবার আলাদা, মানে এইভাবে ট্রিটমেন্ট করা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা ট্রিটমেন্ট কি মানে এখন এতক্ষণ আমরা যা কিছু শুনলাম এর মধ্যে পড়ে না? না, এর মধ্যে হবে না, কারণ হচ্ছে মাথা ঘোরালে আপনি কোনো কিছুই ট্রিটমেন্ট করাতে পারবেন না। ওনার যেটা হয় উনি কিন্তু দাঁড়াতে পারে, উনি সুন্দর দাঁড়াতে পারে, উনি হাঁটা চলা করতে পারে, হ্যাঁ সবকিছুই ঠিক আছে, হাঁটা চলাও করতে পারে। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে ওই আমি কিন্তু তখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি করাই না, আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে বসে বসে যে ছোট ছোট স্ট্রেচিং গুলো করে, কারণ বসে থাকতে যে পারছি না ব্যাপারটা এরকম হয় না। শুধু বলেন যে ইনা আমি যখন শুয়ে থাকছি আমার খুব আরাম লাগছে, কিন্তু দাঁড়াতে যে পারছি না ব্যাপারটা এরকম না। অ্যাকচুয়ালি এটা ওনার হচ্ছে টেনশন হেডেক টাইপের হয়, ওই কারণে ওরকম হচ্ছে। ওকে শুধু বসিয়েই ওনার বডি যেভাবে নিতে পারবে সেইভাবে ট্রিটমেন্ট করাবে। আর যেটা বললাম, যদি জল নীতি করতে পারে তো খুব ভালো, আর না হলে ওই স্নান করার আগে শুধু মানে ভালো সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল যদি ওই নাকের মধ্যে দিয়ে টেনে নিতে পারেন তাহলে এই সমস্যাটা অনেকটা ঠিক হয়ে যাবে। ম্যাম, এটাতে আমার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সরিষার তেলে কিন্তু অনেকে অ্যালার্জি আছে, যেমন আমার খুব ভালো রকম সরিষার তেলে অ্যালার্জি আছে। তো সেক্ষেত্রে জিজ্ঞাসা করে নিচ্ছি, যদি অ্যালার্জি থাকে তাহলে দিতে পারবো না, তাহলে অন্য ওই জল নীতি করানোর চেষ্টা করতে হবে এই আর কি। আর যদি অ্যালার্জি ছাড়া কোনো হোমিওপ্যাথি কোনো এরকম লিকুইড থাকে সেরকম যদি ইউজ করা যায় তাহলে ডক্টরের সাথে কনসাল্ট করে সেইভাবে নিতে হবে। আরেকটা ম্যাম, অনেকেই বলে, অনেক ডক্টরের ইতেও আমি দেখেছি যে মাথা ব্যথার সাথে অনেকে নাকি হার্টের কানেকশন থাকে। অনেকে বলে যে হার্ট অ্যাটাক হওয়ার আগে মাথা ব্যথা হতে পারে বা স্ট্রোক করার আগে মাথা ব্যথা। হ্যাঁ, সেটা তো রেফার পেন ওরকম হয়, ওরকম পেন তো অনেক কি মাথা ব্যথা অনেক কারণে, অনেক সময় যে ব্রেনে যদি ব্লাড ক্লট হয়ে যায় তো ক্লটিং হয়ে যায় তো তাহলে তখনও মাথা ব্যথা হয়, কন্টিনিউয়াস মাথা হতেই থাকে, পেন হতেই থাকে। এই জিনিসগুলো সেগুলো তো আমরা আইডেন্টিফাই করতে না, সেগুলো কাজই হচ্ছে ডক্টরের। আমরা যদি জানি যে হ্যাঁ সে ট্রিটমেন্ট করেছে, আগে ডক্টর দেখিয়েছে, ডক্টর বলেছে যে হ্যাঁ আপনার মাইগ্রেনের সমস্যা আছে, আর ইন জেনারেল যে অনেকক্ষণ হয়তো না খেলাম না তার জন্য হঠাৎ রোদ লাগলো তার জন্য মাথা ব্যথা হচ্ছে, সেই জিনিসগুলোর জন্য আমরা একটু ট্রিটমেন্ট করতে, কিন্তু আদার্স যে মাথা ব্যথা তার কিন্তু সেটা আমরা ট্রিটমেন্ট করতে পারবো না, কারণ তার কারণ আমরা জানি না। ক্লিয়ার হয়ে নেই যে আসলে তখনকার মাথা ব্যথাটা কিরকম হতে পারে। যদি এরকম কোনো কারণে মাথা ব্যথা হয়, যে হার্টের প্রবলেম বা স্ট্রোকের আগে প্রি স্টেজে যেটা হয় সেই সময় নাকি অনেকের মাথা ব্যথা হয়, তো এগুলো আইডেন্টিফাই করার কি কোনো ওয়ে আছে যে এটা আমি এভাবে করে আইডেন্টিফাই করতে পারি? না না, ওইভাবে আইডেন্টিফাই সবার ক্ষেত্রে এরকম সমান হয় না। তো হার্ট অ্যাটাকের সিমটম যে সবার ক্ষেত্রে সমান তাও তো না, আমরা এগুলো আইডেন্টিফাই করতেই পারি না। এই জন্যই হচ্ছে সবার প্রথম এই সমস্যা হলে এগুলো ডক্টর দেখানোই সব থেকে বেস্ট। যেমন ধরুন হচ্ছে সার্ভাইকাল এরকম অনেক কম হয়েছে, আমার কাছে একটা পেশেন্ট ছিল, তার প্রথমে হচ্ছে সার্ভাইকালে সে আমাকে বলছে যে আমার লেফট সাইডটা পুরো ব্যথা, এই চেস্ট থেকে আরম্ভ করে পুরো। আমি বললাম আপনি এক্সরে করে নিন, ইসিজি করেছিলেন? বললেন হ্যাঁ অনেকদিন আগে করিয়েছিলাম ইসিজি, কিন্তু সব রিপোর্ট তো নর্মাল এসছে। ডাক্তার বলে যে শুধু সার্ভাইকালের টিউমার। কিন্তু আমি যখন ওনাকে 10 মিনিট করে এক্সারসাইজ করাই, কিন্তু সেবারে উনি বললেন যে না আমি একটু এবারে বেশিক্ষণ টাইম ধরে করাবো,
আমি শুধু 2 দিন একটু বেশি করিয়েছি, 40 মিনিট ওনার বডি নিতে পারেনি। 2 দিনের পরেই ওনাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে। তখন বলছে যে না, পেস মেকার বসাতে হবে, সমস্যা আছে। বুঝতে পেরেছেন? এই যে জিনিসগুলো ওরা অনেকদিন আগে টেস্ট করেছে, আমি জিজ্ঞাসা করেছি, তারা বললো নেই। সেখানে ওদের সমস্যা যে ওরা ঠিক করে বলতে পারেনি, তার জন্য এই সমস্যাটা হলো। যাই হোক, সেটা হলো বলে তাড়াতাড়ি তারা ডক্টরের কাছে গেল, পেস মেকারটা বসে গেল, এখন তিনি সুস্থ হয়ে গেছে। এই সমস্যাটা তো আমরা আইডেন্টিফাই করতে পারবো না, না, এগুলো ডক্টররাই ভালো বলতে পারবেন। কারণ এই সম্পর্কে তো নলেজ একদম পুরো হিউজ পরিমাণ নলেজ আমাদের নেই। আমরা যোগের মাধ্যমে যতটা জানা, যতটা ট্রিটমেন্ট করতে পারি আমরা ততটাই করবো, এর বেশি আমরা করতে যাবোই না। কারণ এখানে সবসময় ডক্টরকে রেফার করে দিতে হবে যে আপনি ডক্টর কি বলছে, ডক্টরের কথা শুনুন, তারপরে আসুন। আমি তার জন্য হচ্ছে আপনার বডি মুভমেন্ট যাতে ঠিকঠাক থাকে সেই জিনিসগুলো আমি করাবো। কারণ হচ্ছে আপনি যখনই একটা জায়গায় বসে অনেকক্ষণ কাজ করবেন, তখনই কি হয় না, আমাদের বডির প্রত্যেকটা মুভমেন্টের মোবিলিটিটা কমে যায়, মাসেলের স্ট্রেংথ কমে যায়। সেইগুলোকে আমরা অ্যাক্টিভ করতে পারি। ওই ইন্টারনাল যে সমস্যাটা হয়েছে ওই সমস্যাগুলো আমরা কিওর করতে পারবো না। বুঝেছেন? থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। নেক্সট হচ্ছে আমি দেখতে পাচ্ছি আবুল কালাম ভাই, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। জি আপু, ধন্যবাদ। নমস্কার ম্যাম, শুভ সন্ধ্যা সবাইকে। নমস্কার, শুভ সন্ধ্যা। ম্যাম, আমার হচ্ছে যেটা আপনি যেটা বলেছিলেন যে আমাদের যে নারীগুলো আছে সেটা 3টা হচ্ছে মেইন থেরাপি গুলো, শুনুন না, আরো কয়েকটা নাম বলেছিলেন, নামগুলো যদি একটু দয়া করে আবার একটু স্লোলি, হ্যাঁ, ধীরে যদি একটু বলেন কোনটার অবস্থান কোথায়, একটু যদি আমরা নোট ডাউন করেন। হ্যাঁ, লিখুন। গান্ধারী, গান্ধারী হচ্ছে বাম চোখে। তারপর হচ্ছে হস্তজিহ্বা, ওটা হচ্ছে ডান চোখে। ওটা হচ্ছে পুষা, ডান কানে। তারপর হচ্ছে যশস্বিনী, বাম কানে যশস্বিনী। এটা হচ্ছে বাম কানে। তারপর হচ্ছে অলম্বুষা, ওটা হচ্ছে মুখে। আর কুহু হচ্ছে লিঙ্গস্থানে বা যোনি স্থানে। ম্যাম, যোনিস্থানে কি বলছেন? ওটা কুহু নাড়ি। কুহু নাড়ির অবস্থান হচ্ছে লিঙ্গস্থানে বা যোনি স্থানে। আর হচ্ছে শঙ্খিনী, যেটা হচ্ছে অ্যানাস বা মলদ্বারে। এটা পেরেছি। আরেকটা প্রশ্ন আছে আমার, এটা হচ্ছে আপনি এক জায়গায় বলেছেন যে যোগ নিদ্রা, আরেকটা বলেছেন মেডিটেশন, এই দুইটা বিষয় কি আলাদা নাকি একই? দেখুন, যোগ নিদ্রা মেডিটেশনেরই একটা পার্ট। এক ধরনের হচ্ছে টেকনিক হচ্ছে যোগ নিদ্রা, মেডিটেশনেরই একটা টেকনিক হচ্ছে যোগ নিদ্রা। আর ইন জেনারেল যদি আপনি ভাবেন যে মেডিটেশন বা ধ্যান, আপনি সব থেকে বেস্ট হচ্ছে নিজে বসেই নিজে অন্তর্দৃষ্টি দিয়ে কোনো একটা পয়েন্টকে দেখা, এইভাবেই সব থেকে ভালো মেডিটেশন হয়। কেউ বলবে মানে যদি যোগ সেটা হচ্ছে গাইড করছে আপনাকে, এই পার্টিকুলার এই জায়গায় নিয়ে যেতে বলছে এক একটা আপনার মানে চেতনাটাকে, আপনি সেই জায়গা পার্টিকুলার সেই জায়গাটায় নিয়ে যাচ্ছেন। এটা এক ধরনের মেডিটেশন, যেটা যোগ নিদ্রা বলা হয় বা ডিপ রিল্যাক্সেশন টেকনিক বলা হয়। আর এমনি যদি ধরেন যে মেডিটেশন, সেটা হচ্ছে সব থেকে বেস্ট হচ্ছে যদি আপনি নিজে বসে নিজেই হচ্ছে যেটা আপনার ভালো লাগে সেই রকম একটা পার্টিকুলার পয়েন্টে বা যে কোনো একটা চিত্র হোক, যে কোনো জিনিস, যদি সেইটাকের উপরেই শুধু কনসেন্ট্রেট করতে পারেন,
যখন এমনই এত গভীর ভাবে কনসেন্ট্রেট করবে যেখানে আশেপাশে শব্দও আপনার কানে পৌঁছাবে না, সেটাই হচ্ছে মেডিটেশন। যেমন এরকম হয় না, অনেক সময় এক্সামের সময় বা কোনো কাজ আছে তাড়াহুড়োর সময় দেখবেন একটা কাজ করতে করতে কখন যে 1 ঘন্টা চলে গেছে তখন মনেই হয় না। তাহলে তার মানে কি আমার পার্টিকুলার মানে আমার হচ্ছে মাইন্ড আর হচ্ছে আমার ওই কাজ একই সঙ্গে যখন এই কাজটা করছে, সেটাও একটা মেডিটেশন আমরা বলতে পারি। মানে একই জায়গায় যখন আমার মনটাকে একটা জায়গাতে কেন্দ্র করে দিচ্ছি, সেটাই হচ্ছে মেডিটেশন। তার মানে কি গাইডেড কোন বিষয় বা গাইডেড মেডিটেশনকে আমরা যোগ নিদ্রা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, গাইডেড মেডিটেশনই যোগ নিদ্রা। হ্যাঁ, ওকে ওকে, জি থ্যাংক ইউ ম্যাম। ওকে, নমস্কার। ধন্যবাদ। পরবর্তীতে আমি বলবো যে মোজাম্মেল ভাই, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। আমি বলতে চাচ্ছি আমাদের যে চন্দ্রবেদী করার কথা, সেটা যখন আমাদের লো প্রেশার হবে সেরকম একবার শুনেছি মনে হয়েছে, পরে আবার মনে হয়েছে যে না হাইপার টেনশনও চন্দ্রবেদী করার কথা। বিষয়টা একটু ক্লিয়ার করে দিন। লো বিপি থাকলে আমি চন্দ্রবেদী করাবো না, তখন সূর্যবেদী করাবো। লো বিপিতে আমাকে দেখতে হবে যে আমার কোনটা অ্যাক্টিভ হচ্ছে। লো বিপি মানে কি হয়েছে, আমার হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক অটোমেটিক্যালি হচ্ছে কমে গেছে না, প্যারাসিম্প্যাথেটিকটা অটোমেটিক অ্যাক্টিভ আছে, তাহলে আমার কি করতে হবে, সিম্প্যাথেটিকটাকে অ্যাক্টিভ করতে হবে। তখন আমরা চন্দ্রবেদী করাবো লো বিপিতে। আচ্ছা, আর হাইপার টেনশনের সময় তার উল্টাটা হবে? হ্যাঁ, উল্টোটা হবে। তখন হচ্ছে হাইপার টেনশনে কি হচ্ছে, অটোমেটিক্যালি তো আমার বিপি অনেক হাই আছে না, সেটা আমাকে আরো কম করতে হবে, তখন আমাকে চন্দ্রবেদী করাতে হবে। আর এই প্রাণায়াম করাতে গেলে মিনিমাম 10 মিনিট করে তো করাতেই হবে। 10 মিনিট করিয়ে তারপরে আমি অন্য করান, দেখুন ধীরে 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 একদম সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবে, কিন্তু করতে হবে 10 মিনিট। মানে যেটা বুঝলাম, লো বিপির জন্য আমাকে সূর্যবেদীটা করতে হবে। হ্যাঁ, লো বিপির জন্য সূর্যবেদী, আর হচ্ছে মানে হাই বিপির জন্য হচ্ছে চন্দ্রবেদী। থ্যাংক ইউ ম্যাম। পরবর্তীতে সুচিস্মিতা দিদি, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। নমস্কার ম্যাম। আমরা এই যে আমি আমার নিজের একটা পার্সোনাল কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করছি। আমার কাছে একজন মহিলা আসতেন, তিনি জুম্বা আর বাকি যা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে যখন প্র্যাকটিস করতেন ওনার মাইগ্রেনের পেইন হতো না, কিন্তু যখনই যোগাতে এনি টাইপ অফ ফরওয়ার্ড বেন্ডিং আসানাস প্র্যাকটিস করছেন, যেমন পশ্চিমোত্থানাসন, মন্ডুকাসন, এনি টাইপ অফ, তখনই তার মাথাতে যন্ত্রণা হতো। এটার মানে কারণটা কি, এরকম কেন হয়? মানে ইচ্ছাকৃত ঠিক আছে, আমি বলছি ওনার বিপি ঠিক আছে, বিপি ঠিক আছে ওনার, বিপি ঠিক আছে ওনার, উনি উপোস ওইসব থাকে না, ফাস্টিং ওইসব গুলো উনি করতেন। তো ওটা করার পরে ওনার ব্যথাটা হতো, মানে একটা দিন হয়তো পুরো দিন ফাস্টিং এর মধ্যে রইলেন, পরের দিন যখন প্র্যাকটিস করতে গেলেন ওনার মাইগ্রেনের ভীষণ যন্ত্রণা শুরু হলো, আর মাঝখানে মানে এরকম করে ধরে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, মাইগ্রেনে সাধারণত এইরকম জায়গাটাতেই ব্যথাটা হয়। মেন কারণ হচ্ছে যখন ফাস্টিং করছে না, শরীরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন নেই, একটা অক্সিজেন নেই, তার কারণে একটা হচ্ছে। আর এই যখন সামনে বেন্ড করছে, অনেক সময় কি হয় না, অনেকে আপনি যতই বলুন যে ব্রিদিং কে নর্মাল রাখুন, তারা অনেক সময় হোল্ড করে নেয়। আর যখনই আমরা হোল্ড করে নিচ্ছি, তখনই আমরা কি করছি, অক্সিজেনটা ব্রেনে যাচ্ছে না, সেই কারণে অনেক সময় ব্যথাটা শুরু হয়। এই জিনিসটা ওনাকে লক্ষ্য, আর যেদিন ফাস্টিং থাকবে তার পরের দিনে তাহলে আসল না করে, যেহেতু ওনার সমস্যা হয়, বলুন যে তার পরের দিনে ভালো করে পর্যাপ্ত পরিমাণে জল খেয়ে, মানে খাবার ভালো করে খেয়ে 2 ঘন্টা রেস্ট নিয়ে তারপর এক্সারসাইজ করুন, এইরকম ভাবে করতে বলুন। তাহলে দেখুন আস্তে আস্তে ব্যথাটা আশা করি কমে যাবে। আর এক্সারসাইজ যখন করছে যেন ব্রিদিং কে সব সময় হচ্ছে নর্মাল মানে রাখার চেষ্টা করতে হবে। আর দরকার হয় 2-3 বার আগে ডিপ ইনহেল আর এক্সহেল করিয়ে নিন, করা নিয়ে পর তারপরে আবার সামনে ফরওয়ার্ড বেন্ডিং গুলো করেন। এই যে টেনশন সংক্রান্ত যে পেইন গুলো হয় শোল্ডার্সে, আপনি বলেন সার্ভাইকালের পেইন হয়,
এরকম ক্ষেত্রে আমরা তো প্রাণায়াম করছি, অনুলোম বিলোম, আপনি বলেন লেফট নস্ট্রিল ব্রিদিং, এসব পুরো প্র্যাকটিস করতে হবে। এর সাথে আমরা কি যে গ্রীবা শক্তি বিকাশের যে এক্সারসাইজ গুলো আছে ওইগুলো করতে পারি তো? শোল্ডার রিলেটেড যা হ্যাঁ। আপনি শিখিয়েছিলেন হ্যাঁ। যেগুলো আমাদের, ওগুলো সব করতে পারি তো? হ্যাঁ একদম। হ্যাঁ আর একটা লাস্ট কোয়েশ্চেন, আপনি কি কোনো মুদ্রা বলবেন মানে হাই বিপির জন্য বা হিসাবের জন্য? মানে আমরা যখন প্রাণায়ামে বসি অনেকে এমন লোক আসেন, তা মানে আমার নিজের এক্সপেরিয়েন্স, তারা বলেন যে কোন মুদ্রা লাগাবো হাতে। এবার সেরকম ক্ষেত্রে কি কোনো স্পেসিফিক মুদ্রা আছে, সেটাই জিজ্ঞেস করছি। না, এর আগে তো অনেকগুলো মুদ্রা আপনাদের প্রথমেই ক্লাসে আলোচনা করা হয়েছে, তার মধ্যে যে কোনো মুদ্রা একটা দিয়ে দিন তাহলেই হবে, যে কোনো ধরনের। বিশেষ করে যেমন প্রাণ অপান মুদ্রাটা দিয়ে দিন। প্রাণ অপান মুদ্রাটা কি হচ্ছে, আমরা ইন্ডেক্স ফিঙ্গারটাকে একদম এই থাম্পের কাছে করছি, আর হচ্ছে মিডিল আর হচ্ছে রিং ফিঙ্গার, এই দুটোকে করছি, শুধু আচ্ছা লিটল ফিঙ্গারটা আঁকাছে। এই মুদ্রাটা না সব খুব ভালো হচ্ছে, হার্টের জন্য খুব ভালো, হাই বিপি সবের জন্য খুব ভালো। এইটা করে এবারে বলুন যে প্রাণায়াম করতে, এইভাবে প্রাণ অপান মুদ্রা ঠিক আছে, খুব ভালো হার্ট রিলেটেড এর জন্য। ওকে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ দিদি, খুব ভালো, অনেক কিছু শিখছি আপনার কাছ থেকে, খুব ধন্যবাদ আপনাকে। ভাই বেশি দিন হয়তো আর ক্লাস হবে না, প্রায় সিলেবাস শেষ হয়ে গেছে। ধন্যবাদ। পরবর্তীতে দেখছি যে দীপান ঘোষ দাদা, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। হ্যাঁ আমি একটা ইয়াতে হাইপার টেনশন, আমার কয়েকজন স্টুডেন্ট আছে, তাই তাদেরকে ওই প্রাণায়াম করার পরে একটু হালকা ব্যায়াম করার পরে শুয়ে যখন ওই মেডিটেশন করায়, ওখানে দুই একজনে একেবারে অর্ধেক মেডিটেশন শেষ না হওয়ার আগেই কিন্তু ঘুমায় যায়, এবং দুই একজনে কিন্তু না থাকে। হ্যাঁ, তো ওইটা কি কোনো তাদের কোনো অসুবিধা বা হবে কি না? না না, অসুবিধা কিছু হবে না। তাদের অ্যাকচুয়ালি টেনশন বা হেডেক বলুন, ওদের ঠিকঠাক পর্যাপ্ত পরিমাণে ঘুম হয় না বলেই আরো তারা ওই পজিশনে গেলেই ঘুমিয়ে পড়ে, মানে এতটাই রিল্যাক্স হয়ে যায় বডি, সেখানে ওই ঘুম চলে আসে, এই আর কি, কোনো অসুবিধা নেই। এখন যখন আমার ক্লাস শেষ হওয়ার পরে তার কিন্তু ঘুমটা তো শেষ হইল না, যদি অর্ধেকের মধ্যে উঠে যায় তখন বলে কি মাথা ব্যথা করে। ওইটাই আমি আপনাকে বলতে যাচ্ছিলাম, যে যদি ওরকম তারা ঘুমিয়ে পড়ে, আপনি কিন্তু এরা হঠাৎ করে গা নাড়া দিয়ে আপনি ডাকতে পারবেন না। ওইভাবে ডাকলেই ওরা হঠাৎ করে, কারণ গভীর ঘুমে আছে না, যখনই আপনি ওইভাবে ডাকবেন তখনই ওদের মাথা ব্যথা শুরু হবেই। তখন শুধু কাজ করতে হবে যে পায়ের আঙুলগুলো হালকা করে নাড়ানো, ওনার কাছে গিয়ে বলতে হবে যে পায়ের আঙুলগুলো নাড়ান। যদি না করায় তো আপনাকে একটু জাস্ট হালকা করে মুভমেন্ট করাতে হবে পায়ের, একদম হালকা, যাতে সেন্সেশনটাও ফিল করতে পারে, যাতে ওই নিজে থেকে ঘুমটা ভাঙে। আপনি এরকম জোরে উঠে পড়ুন এইভাবে বলা যাবে না, তাহলে তাদের মাথা ব্যথাটা শুরু হয়ে যাবে। এইটা আপনাকে করতে হবে। হ্যাঁ, ওইটার জন্য যেটা আছে মাইগ্রেশনের যে সমস্যা, মাইগ্রেশনের সমস্যা এবং যদি হাইপারটেনশন দুইটাই থাকে, তখন আমরা কি ওই আপনি যে বলছেন ওই ব্যায়ামগুলো কি করাতে পারবো নাকি পার্ট পার্ট করতে হবে? হ্যাঁ, ও যদি পারে তো ধরুন দাঁড়িয়ে আসনগুলো, যেখানে আর কি আমার যেমন বিশেষ করে কি আমরা তারাসন করাতে পারি, বৃক্ষাসন করাতে পারি, অন্য আর কোনো আসন করাতে পারবো না। যেখানে আমার মাথাটা বেন্ড হচ্ছে মানেই হচ্ছে আমার আবার মাথা ব্যথা ভারী হয়ে যাবে। আমরা না পারবো পিছনে বেন্ড করতে, না পারবো সামনে বেন্ড করতে। সেই রকম ভাবে আপনি আসন ঠিক করবেন, তাদেরকে করাবেন যেই আসনগুলোতে সামনে বেন্ড হবে না মাথাটা, পিছনে বেন্ড হবে না, যাতে বেশি মুভমেন্ট না হয় মাথার, সেই মুভমেন্ট গুলো করাবো। সেই জন্য সব থেকে বেস্ট হচ্ছে লুজেনিং এক্সারসাইজ করিয়ে 4-5 বার তারাসন করিয়ে ওই প্রাণায়াম করিয়ে দেয়া, এটাই সব থেকে বেস্ট ওদের জন্য। লাস্ট এটা হচ্ছে তাদেরকে ধনুকাসন করাই, ওটা কি করা যাবে? দেখুন, আপনি করাচ্ছেন, তারা যদি বলে যে না তাদের কোনো অসুবিধা হচ্ছে না, তারা এটাতে কমফোর্টেবল, তাহলে আপনি করাবেন, আপনি তো এতদিন ধরে করাচ্ছেন। আর যদি বলে যে না করে যে মাথা ব্যথা আরো বাড়ছে মনে হচ্ছে, তাহলে তখন আমি বাদ দিয়ে দেবো, তখন করাবো। আচ্ছা, নমস্কার। হ্যাঁ, ধন্যবাদ। পরবর্তীতে হচ্ছে যে মনোরঞ্জন রয় দাদা, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন।
রঞ্জন রয় দাদা, আপনি কি আছেন? আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। নমস্কার ম্যাডাম। ম্যাডাম, আপনি বললেন যে হাই প্রেসারে আমরা প্যারাসিম্পথেটিক নাড়িকে অ্যাক্টিভ করি এবং অনুলোম বিলোম চন্দ্রবেদী ভ্রামরি করি। যদি লো প্রেসার হয়, আমার লো প্রেসার নর্মালি 100 উপরে 100, 110, নিচে 65, 70, এটা নর্মাল। আমার কখনো 120, 80 হয় না, খুব কম। হ্যাঁ, সেক্ষেত্রে আমি এই যে অনুলোম বিলোমে চন্দ্রবেদী ভ্রামরির পরিবর্তে আমি কি করবো? সূর্যবেদী একটা করবো বললেন, আর কি করবো? সূর্যবেদী করবেন, আপনি ভস্ত্রিকা করবেন, তারপরে হচ্ছে কপালভাতি করবেন, যেগুলো যত হাইপার অ্যাক্টিভিটি এক্সারসাইজ আছে সেইগুলো করবেন। কিন্তু আমার আর একটা সমস্যা আছে, হার্টের সমস্যা আছে। হ্যাঁ, সমস্যা বলতে 2018 সালে হার্ট অ্যাটাক করি। হ্যাঁ, এরপরে গত মাসে জুলাই মাসে আমার প্যালপিটেশন হতো। গত জুলাইয়ে 16 তারিখে আমি ব্যাঙ্গালোর নারায়ণা থেকে আমি প্যালপিটেশনের উপর একটু ছোটখাটো অপারেশনের মতো করছি। এখন আর হচ্ছে না, কিন্তু আমি কপালভাতি করি, হালকা করে করি আর কি। হ্যাঁ হ্যাঁ, অল্প করে করবেন, যদি অসুবিধা না তাহলে একটু না করাই ভালো। কিন্তু শুধু চন্দ্রবেদী করবেন, কিন্তু একটু টাইম ধরে ধরে করবেন, দেখবেন ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। একটু টাইম দিয়ে করবেন। চন্দ্রবেদী করবেন না? চন্দ্রবেদী না, সূর্যবেদী। হ্যাঁ, সূর্যবেদী করবেন। হ্যাঁ, ভস্ত্রিকা করব। ভস্ত্রিকা না, যখন ধরুন আপনার এই যে প্যালপিটেশনের সমস্যা হচ্ছে, মেডিসিন মানে ট্রিটমেন্ট করিয়ে এসছেন, তাহলে ভস্ত্রিকা কপালভাতি করতে হবে না, কারণ ওটা আবার প্যালপিটেশন বাড়বে, ওইটা করতে হবে না। শুধু হচ্ছে সূর্যবেদী প্রাণায়ামই করুন। অনুলোম বিলোম? হ্যাঁ, অনুলোম বিলোম করুন। প্রথমে সূর্যবেদী প্রাণায়ামটা করে নেবেন, মিনিমাম 10 মিনিট করে করবেন, তারপরে অনুলোম বিলোম করবেন, তারপরে ভ্রামরি করবেন, কোনো অসুবিধা নেই। প্রথমে হচ্ছে সূর্যবেদী, তারপর অনুলোম বিলোম, তারপরে ভ্রামরি করবেন। আমরা এই তিনটা করব। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডাম। ধন্যবাদ। আচ্ছা, নেক্সট হচ্ছে যে পীযূষ কান্তি দাদা, আপনি বলবেন। তার আগে সবাইকে একটু বলে রাখি, অনেকে হ্যান্ড রেজ করেছেন, আছেন এখনো। আপনারা টপিক রিলেটেড প্রশ্ন করার চেষ্টা করবেন আর একটু শর্টে প্রশ্ন করবেন। পীযূষ দা, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। থ্যাংক ইউ আপনার। নমস্কার ম্যাডাম। ম্যাম, আমি জানতে চাচ্ছি, যাদের মাথা ব্যথা থাকে এবং আপনি যেটা বললেন যে সাইনাসের সমস্যার কারণে অথবা রোদে গেলে বা অনেকক্ষণ না খেয়ে থাকলে এবং সেই সাথে বমির ভাব বা ঘাম দিয়ে প্রচন্ড রকম মাথা ব্যথা যখন হয়, সেই সময়টাতে আসলে কোন ধরনের যোগা বা প্রাণায়াম উপকারী বা উপযোগ্য হবে? হ্যাঁ, এই দেখুন, যখন আপনাকে দেখতে হবে যে ঘাম দিচ্ছে বডি, তার মানে কি হচ্ছে, আমার ঘাম দিচ্ছে তার সাথে মাথা ভারী হয়ে যাচ্ছে, এরকম হচ্ছে, তার মানে আমাকে বুঝতে হবে যে আমার হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ অ্যাক্টিভ হয়ে গেছে। মানে ঘাম বেশি হওয়া মানেই হচ্ছে আমার সিম্প্যাথেটিক নার্ভ অ্যাক্টিভ হয়েছে, তার জন্যই এই পরিমাণে হচ্ছে ঘাম আসছে। সেই জন্য আমাকে সঙ্গে সঙ্গে কি করতে হবে, চন্দ্রবেদী প্রাণায়াম করবো, ধীরে খানিকক্ষণ বসে ডিপ ব্রিদিং করে তারপরে চন্দ্রবেদী প্রাণায়াম করব, তারপর অনুলোম বিলোম করবো, যতটা বডিকে আর কি ঠিক শান্ত জায়গায় নিয়ে আসা যায়, সেইভাবে করবেন। ওই সময়টাতে যদি হয়ে যায়, একদম প্রথমে ধীরে বসুন, বসে 5 থেকে 10 বার ডিপ ইনহেল আর এক্সহেল করুন, ওতেই দেখবেন অনেকটা ঠিক হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে চন্দ্রবেদী করুন, তারপরে অনুলোম বিলোম ভ্রামরি করুন, তাহলে দেখবেন আবার ধীরে 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 নরমাল হয়ে যাবে। আচ্ছা, কোনো আসনের কি প্রয়োজনীয়তা আছে ম্যাম সেরকম ক্ষেত্রে? না, এখানে কোনো আসন করতে হবে, ঠিকঠাক আসন করতে হবে। যদি ওই সিচুয়েশন হয় যে একদম, না আমি বলছি, যদি আপনি যেটা বললেন না, অনেক সময় কি হয় ঘাম দিয়ে একদম মাথা ভারী হয়েছে, যদি এই সিচুয়েশনে কোনো আসন করতেন, তখন আপনি আসন করতে ইচ্ছাও করবে না, কারণ আপনি যখনই বডি মুভমেন্ট করবেন তখনই মনে হবে যে আমার মাথা বেশি ভারী হয়ে যায়। ওকে ম্যাম, ধন্যবাদ। আমার দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে ম্যাম, যাদের পেটে মেদ আছে বা চর্বি আছে, তাদের জন্য কোন ধরনের প্রাণায়াম বা আসনগুলো উপকারী? যাদের হচ্ছে পেটে মেদ আছে তাদের জন্য তো হচ্ছে ভস্ত্রিকা, তারপরে কপালভাতি, যেটা সূর্যবেদীও বলা হয়, যেহেতু অনেক হিট প্রডিউস করছে, বলা হয় যে মানে ফ্যাটকে ব্রার্ন করে দেবে, কিন্তু ওর থেকেও ওই প্রাণায়ামের থেকেও সব থেকে ভালো হচ্ছে যদি হচ্ছে
মানে মিনিমাম 15 মিনিট ধরে টানা কেউ যদি সূর্য নমস্কার করে, তারপর হচ্ছে পশ্চিমাত্রাসন, উষ্ঠাসন, ধনুরাসন, এই আসনগুলো যদি রেগুলার বেসিসে করে তাহলে হচ্ছে পেটের মেদ কমে যাবে। কিন্তু সূর্য নমস্কার 15 মিনিট টানা করার চেষ্টা করতে হবে। একবারে হয়তো হবে না, কিন্তু ধীরে 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 ডিউরেশনটাকে বাড়াতে হবে, তাহলে আস্তে আস্তে। বললাম যদি ধরুন কেউ পেটের মেদ কমাতে চায়, হ্যাঁ, এছাড়া হচ্ছে যেটা উষ্ঠাসন, পশ্চিমাত্রাসন, ধনুরাসন, নৌকা আসন, তারপর হচ্ছে স্থলবাসন, যেই আসনগুলো করলে আমার পেটের উপর জোর পড়বে আমি সেই আসনগুলো করাবো। এবারে এই আসনগুলোকে চেষ্টা করতে হবে 30 সেকেন্ড থেকে ধীরে ধীরে 1 মিনিট করে হোল্ড করা, তাহলেই কম। 1 মিনিট পর্যন্ত নিয়ে যাওয়া। ধন্যবাদ ম্যামকে। আমি এর সাথে একটুখানি অ্যাড করতে চাই, আমাদের যে ক্লাসগুলোর রেকর্ডিংস আপনাদের ইউটিউবে দেওয়া হয়েছে, আপনারা ওই রেকর্ডিংস গুলো দেখলেই সেখানে পাবেন। ম্যাম অলরেডি অনেকগুলো ক্লাসে আপনাদের এই বিষয়গুলো সম্পর্কে জানিয়েছেন, আজকে আবার রিপিট হচ্ছে কিছু কিছু বিষয়, সেজন্য বলা। তো ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে আবার দেখবেন, তাহলে অনেক কিছুরই অ্যান্সার সুন্দর মতো পেয়ে যাবেন। নেক্সট হচ্ছে যে আনোয়ার হোসেন ভাই, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। নমস্কার ম্যাম, ভালো আছেন? হ্যাঁ, ভালো। এটা কথাই অনেক মূল্যবান, মহামূল্যবান, বিশেষ করে আমার ক্ষেত্রে অনেক মূল্যবান। আমার তো মন চায় যে সারা জীবন আপনার স্টুডেন্ট হয়ে থাকে। আমার আজকের প্রশ্ন হচ্ছে, কোন যোগ ব্যায়াম স্ট্রেস হরমোন যেমন কর্টিসল, অ্যাড্রেনালিন এর নিঃসরণ রক্তচাপকে প্রভাবিত করে? কোন আসন করলে, কোন যোগ ব্যায়াম, কোন আসন? হ্যাঁ, আসন করলে এটা বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এটা বলতে চাইছেন তো? অ্যাক্টিভ হচ্ছে নাকি ওটাকে রিডিউস করানোর চেষ্টা করবো? আমরা কর্টিসল যে হরমোনটা রয়েছে সেটাকে কম করার চেষ্টা করবো নাকি বাড়ার কথা, কোনটা বললেন আপনি? হাইপার টেনশনের ক্ষেত্রে তো বাড়বে, আর হাইপো টেনশনের ক্ষেত্রে কমবে, দুটোই জানতে চাচ্ছি। এর মধ্যে এই যে কর্টিসল হরমোনটা মেন হচ্ছে সিক্রেশন কখন হচ্ছে, যখন হচ্ছে আমি হচ্ছে টেনশন নিচ্ছি না। ধরুন আমাকে একটা কুকুর তাড়া করে দিই, তখন সেই মুহূর্তে আমার কাজই হবে সেখান থেকে হচ্ছে নয় কুকুরটাকে মারা, নাহলে আমার সেখান থেকে দূরে পালিয়ে যাওয়া। এবার এই যে দূরে আমি যখনই যেতে যাবো তখনই আমার বডিতে কেউ এনার্জির দরকার। এই এনার্জিটাও তো প্রডিউস করছে হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে, সেখানে হচ্ছে কর্টিসল হরমোনটাও যেরকম ওকে পালাতে সাহায্য করছে, তার সাথে সাথে সেই পালানোর জন্য যে এনার্জিটা দরকার সেটাও আমাকে এনার্জিটা সাহায্য করছে। তাহলে আমার মেন উদ্দেশ্য তাহলে কি হচ্ছে, যখন আমার হাইপার টেনশন আছে সেটা কমই হলো, তাহলে আমাকে আমার অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে যে হরমোন গুলো নিঃসৃত হচ্ছে, তাহলে হচ্ছে তার মানে কি হচ্ছে, আমার সিম্প্যাথেটিক নার্ভ অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, সেটাকে হচ্ছে কম করে দেওয়া আর প্যারাসিম্প্যাথেটিকটা বাড়িয়ে দেওয়া, কাজ করা। আর যদি হাইপো থাকে তাহলে হচ্ছে কাজই হচ্ছে আমার সিম্প্যাথেটিককে বাড়িয়ে দেওয়া আর হাইপারটাকে কম করে দেওয়া। এইটাই আসন। নর্মাল আমি সব ধরনের আসন করতে পারি। আর এই কর্টিসল যদি হরমোন কথা বলতে পারেন তাহলে সব থেকে বেস্ট হচ্ছে মেডিটেশন। মেডিটেশনই একমাত্র মানে যোগ নিদ্রা বলুন, যে কোনো ধরনের যত মেডিটেশন আছে সব থেকে বেস্ট হচ্ছে এই কর্টিসলের উপর কাজ, খুব ভালো কাজ করে। সেখানে হচ্ছে এনমরফিন আর একটা হরমোন সিক্রেশন হয়, যেটা আর কি পেন রিলিফ করতেও সাহায্য করে আর কি, মেন সেই দুটা হচ্ছে হরমোন, এন্ডোমর বা এফ্রিন বলে এরকম দুটো হরমোন। আসন আমরা নর্মাল সব ধরনের আসন করবো যেগুলো হচ্ছে অ্যাক্টিভেট, আমাদের সিম্প্যাথেটিক নার্ভকে অ্যাক্টিভ করছে না সেইটা সেরকম অ্যাক্টিভ করবো। যখন যেটা আমার দরকার হবে আমি সেই অনুযায়ী আসনগুলো করাবো। যখন প্যারাসিম্প্যাথেটিককে আমার অ্যাক্টিভ করা দরকার আছে সেইভাবে আসন আমি করাবো, আর যখন সিম্প্যাথেটিক নার্ভকে অ্যাক্টিভ করা দরকার সেইভাবে আসন আমরা করাবো। এটা তার ডিপেন্ডের উপর নির্ভর করতে সেই কোন ধরনের অ্যাক্টিভিটি করতে চাইছে, তার বডির কন্ডিশন কিরকম, সেই হিসাবে করা। আশা করি উনি বুঝতে পেরেছেন। নেক্সট হচ্ছে জাহিরুল ইসলাম ভাই, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন।
দিদি, বল। আমার প্রশ্নটা হলো, এই যে মুদ্রা আপনি একটু আগে শেখালেন, একটা মুদ্রা প্রাণ ওপেন মুদ্রা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যুগে কতগুলো মুদ্রা আছে? এরকম অনেক আছে, এখনো সব কত মুদ্রা আবিষ্কার হচ্ছে, এই এরকম আছে, পার্টিকুলার নেই। যদি আমি মানে হস্তযোগ টেক্সট অনুযায়ী বলি, অরিজিন এইগুলো তো এই হস্ত মুদ্রা ইন জেনারেল এখন আবিষ্কার হয়েছে, কিন্তু ইন জেনারেল যদি আমরা দেখি হস্তযোগ টেক্সট অনুযায়ী, যেরকম সংহিতায় 25টা মুদ্রার কথা বলেছে, হঠযোগ প্রদীপিকায় 10টা মুদ্রার কথা বলেছে, এইরকম আছে। অন্যান্য গ্রন্থে 10টা মুদ্রার কথা বলেছে, বেশিরভাগ 10টাই আছে। সেভ হচ্ছে বীরেন্দ্র সংহিতাতেই আছে, সেটা 25টা মুদ্রার কথা বলেছে। এছাড়া এরকম অর্থ নেই, এখানে 25 আর 10টাই মুদ্রার কথা বলেছে। 10টা। আর এমনি প্রাণায়াম কতগুলো আছে? প্রাণায়াম যেমন হচ্ছে ধরুন বীরেন্দ্র সংহিতায় হচ্ছে 8খানা প্রাণায়ামের কথা বলেছে, হঠযোগ প্রদীপিকায় 8খানা বলেছে। তারপরে হচ্ছে হঠ রত্নাবলী বলে একটা গ্রন্থ আছে, সেখানে 9খানা প্রাণায়ামের কথা বলেছে। এখন একটা ভোগের প্রশ্ন এগুলো, যে চোখ যদি চুলকায় সেক্ষেত্রে আমাদের কোন এক্সারসাইজ করবে? কি চোখ চুলকালে? হ্যাঁ, দেখুন চোখটা কিসের জন্য চুলকাচ্ছে সেটা দেখতে হবে না, যে আপনার অ্যালার্জি আছে কিনা। যদি অ্যালার্জি থাকে তো আমরা কিছু করতে পারি না। এছাড়া চোখের ইন জেনারেল যে চোখের এক্সারসাইজ গুলো হয়, এরকম আঙুলটা দেখিয়ে শুধু আঙুলটার উপর তাকানো, মানে শুধু নখের দিকে তাকানো, একভাবে তাকিয়ে থাকা, যেটা টাটক করানো হয়, বা এইভাবে মুভমেন্ট করানো, উপর নিচে মুভমেন্ট করানো, এই এক্সারসাইজ গুলো চোখের করানো যায়, মানে হয়ে থাকে, রোটেশন এইগুলো। সর্বশেষ প্রশ্ন হলো, যাদের হরমোন ব্যালেন্সের কারণে ইমব্যালেন্সের কারণে মোটা হয়ে যায়, সেক্ষেত্রে তাদের জন্য কি করবে? তাহলে প্রথম কাজই হলো, আপনি যতই এক্সারসাইজ করি না কেন, হরমোন যদি ব্যালেন্স না হয় তো মোটাই থাকবে। যতই এক্সারসাইজ করুক না কেন, মানে সহজে কম হতে চায় না। সবার প্রথম কাজ আসছে আমার হরমোনটাকে ঠিক করা, তারপরে আস্তে আস্তে তখন অটোমেটিক্যালি ফ্যাট রিডিউস হয়ে যাবে। কি করণীয়? ঠিক করানোর জন্য হরমোন ইমব্যালেন্সের জন্য যে আসনগুলো রয়েছে, যেমন হচ্ছে ধরুন সর্বাঙ্গ আসন, উষ্ঠা আসন, যেগুলো হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডের উপর বেশি ইফেক্ট করবে, এই আসনগুলো করাবো। ইন জেনারেল সব আসন করাবো যদি তার কোনো সমস্যা না থাকে। আর মেল যেটা করবো আমরা, খেচুড়ি মুদ্রার সাথে ভ্রামরী প্রাণায়াম করাবো, এই জিনিসটা করাবো, তারপরে প্রাণায়াম করাবো। তাহলে আস্তে 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 হরমোন ইমব্যালেন্স যেটা ছিল সেটা ব্যালেন্সে চলে আসবে। থ্যাংক ইউ দিদি, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ধন্যবাদ। নেক্সট হচ্ছে রায়াদুল ইসলাম, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। নমস্কার ম্যাম। ম্যাম আমার একটা প্রশ্ন ছিল এক্সট্রা, যে সেজন্য সবার লাস্টে নিয়েছি উত্তরটা। যে আমার একটা রোগী, আপনার ওর যখন ছোট বাচ্চা, ওর যখন 5 বছর ছিল তখন থেকে ওর শ্বাসকষ্ট ছিল। এখন 5 মাস ছিল, এখন 5 বছর হয়ে গেছে, এখনো বিভিন্ন অ্যালোপ্যাথি ডাক্তার দেখাইয়া ওষুধ খাচ্ছে, কিন্তু ওর কাশ যায় না। যে সারা বছরই টানা ওষুধ খেয়ে লাগে, হয়তো 1 মাস ভালো থাকবো সর্বোচ্চ, টানা 2-3 মাস ওষুধ খেলে 1 মাস গ্যাপ দেয়, তারপর আবার এই শ্বাসকষ্ট আবার থাকে। তো এটার জন্য কি আসনগুলা করাইতে পারি বা কি যোগব্যায়াম করাইতে পারি? ইন জেনারেল নর্মাল সমস্ত ধরনের আসন করাতে যেইটার উপর স্পেসিফিক জোর দিতে হবে, আমাদের এখানে যে টনসিলটা রয়েছে, এই টনসিলের উপর যে এক্সারসাইজ যেটা বলছিলাম, সিংহাসন করানোর জন্য সিংহাসন করিয়ে জিভটাকে বার করে সাউন্ড প্রডিউস করা। যদি ব্যথা থাকে তো তাহলে সাউন্ড প্রডিউস হবে না, যদি ব্যথা না থাকে তো সাউন্ড প্রডিউস করাবে। তারপরে জিভটাকে একদম হচ্ছে সব প্যালেটের মধ্যে টাচ করিয়ে রেখে টাচ করিয়ে রাখতে বলবেন যতক্ষণ না জিভ ব্যথা হচ্ছে, তাহলে দেখবেন আস্তে আস্তে হচ্ছে ইমিউনিটি সিস্টেমটা বাড়বে। আর যদি মানে যখন আর কি প্রাণায়াম করাচ্ছে তখন হচ্ছে অনুলোম বিলোম 1 সপ্তাহ বা 1 মাস কিছুদিন করার পর একটু হোল্ডিং করানোর চেষ্টা করতে বলবো, যে ব্রিদিংটা যাতে একটু হোল্ড করে রাখতে পারে। তাহলে কি হবে, লাংস ক্যাপাসিটিটা বাড়বে। আর লাংস ক্যাপাসিটি বাড়লে অটোমেটিক্যালি এই শ্বাসকষ্টটা ধীরে ধীরে কমে যাবে। এমনি টনসিল নাই, কিন্তু এলো শ্বাসকষ্টটা আছে আর কি, একটু যে শ্বাসকষ্ট আর কাশ থাকে সব সময় 12 মাস। হ্যাঁ
হ্যাঁ, ওই 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 এক্সারসাইজ গুলো করালে, আমি বললাম যে মেন হচ্ছে আমার টনসিলের উপর যদি কাজটা করায়, কাজটা মানে গলার উপর যে সমস্ত গ্ল্যান্ড গুলো রয়েছে, তাহলে ওই কাশিটা বা ঠান্ডা লাগাটা বারবার এই জিনিসগুলো একটু কমে যাবে, তখন অটোমেটিক্যালি শ্বাসকষ্টটাও কমে যাবে, যখন হচ্ছে ব্রিদিংটা একটু ফোর্স করে করে করানো চেষ্টা। জি ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ মাহবুবুর রহমান ভাই, আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। জি ধন্যবাদ ম্যাডাম। নমস্কার ম্যাডাম, আমার সংক্ষিপ্ত বলেছে যে আমরা যে প্রাণায়াম করি আর যে ব্রিদিং এক্সারসাইজ, এটার তফাৎটা কি প্রাণায়াম এবং ব্রিদিং এক্সারসাইজ? প্রাণায়ামটা হচ্ছে পার্টিকুলার বসে আপনি শুধু ব্রিদিং এর উপর ফোকাস করছেন, আর হচ্ছে যখন এক্সারসাইজের সাথে সাথে যখন করছেন তার সাথে ব্রিদিংটাও করছেন, তার সাথে আমরা হাতের মুভমেন্ট গুলোও করাচ্ছি না, ধরুন এটা চেস্ট ব্রিদিং, এইভাবে যখন আমরা করাচ্ছি তাহলে চেস্টের সাথে মানে এক্সারসাইজও করাচ্ছি, তার সাথে ব্রিদিংও করাচ্ছি, ওই জন্যই বলে যে ব্রিদিং এক্সারসাইজ। এই আর প্রাণায়াম হচ্ছে পার্টিকুলার বসে শুধু আপনি কি করবেন, ব্রিদিং এর উপরেই ফোকাস করবেন, আর এক্সারসাইজ কাজে আছে এক্সারসাইজ আর ব্রিদিং দুটোই হচ্ছে ফোকাস করছি, সেটাই।